বেশ, আজকে একটু মাছের তেল দিয়ে মাছ ভাজবো। ধরো গঙ্গা জল দিয়ে গঙ্গা পুজো, মানে যেই রেস সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললো বা যেই রেস সোশ্যাল মিডিয়ায় এতটা জনপ্রিয়তা লাভ করলো, আজকে সেই রেস ভট্টাচার্যকে সোশ্যাল মিডিয়ায় আনছি। এটা আমার ধৃষ্টতা বা এটা আমার কি বলবো, ক্ষমতাও নাই, তাও চেষ্টা করছি একটু আর কি। গল্প, জাস্ট গল্প, কোনো সাক্ষাৎকারের ব্যাপার ট্যাপার নাই। আহ, তুমি আমার থেকে অনেক ছোট, তোমার বাবা আমার দাদা হন। আহ, একটা জিজ্ঞাসা, রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পে ফটিক, তার করুণ পরিণতি আমরা সবাই জানি। সেখানে ফটিক যে একটা উদার জীবনযাত্রা, একটা স্বাধীন জীবনযাত্রা চেয়েছিল, খোলা মাঠ, খোলা আকাশ, নদী, সেখান থেকে তাকে নিয়ে একটা জায়গায় বদ্ধ করে রাখা হয়, যার পরিণতি জানি আমরা। ফটিকের কি হয়েছিল। তুমি ফটিক হওনি, এটা আহ, এটা ব্লেসিংস, কি মনে করো তুমি? হ্যাঁ, অফকোর্স। কারণ কি, আমার এই একদমই এরকম ছিল না যে আমি ভেবে চিন্তে এই পথে এসেছি। হ্যাঁ, এটা একদমই কোনোদিনই ছিল না। আমি মানে এখনো জানি না যে ইন ফিউচার আমি এই লাইনেই থাকবো কি অন্য কিছু করব কি কি করব। আমি এখনো শিওর নই। আর এটা এইভাবে হয়েছে যে আমি যখন 11-এ উঠি আমি সায়েন্সই চুজ করেছিলাম। তারপরে আমি যখন সায়েন্স নিলাম তখন আমি রিয়েলাইজ করলাম যে সায়েন্সটা আমার জন্য নয়। আচ্ছা আমি আমি বরাবরই ইংলিশ আর বাংলাতে খুব ভালো ছিলাম। আমার আচ্ছা ক্লাস 10-এ বাংলায় আমি মানে খুবই ভালোবাসতাম বাংলা পড়তে। আচ্ছা, ইংলিশও মানে আমি মোটামুটি ক্লাসে সবসময় টপ 2 স্টুডেন্টস এর মধ্যে তো থাকতামই ইংলিশ আর বাংলায়। বাহ, তো এবার আহ, তখন না মানে আমি অতটা বুঝতে পারিনি যে কোন স্ট্রিম নিলে কি হবে বা কি করলে কি হবে, মানে এতটা বোঝার খুব একটা ওই সময় তো থাকে না তার মধ্যে এতটা ক্যাপাবিলিটি। পরে বড় হলে রিয়েলাইজ হয় আচ্ছা এটা করলে হয়তো এটা হতে পারতো, সেটা করলে হয়তো ওটা হতে পারতো, এরকম। তো হ্যাঁ, এখনকার স্টুডেন্টসদের কাছে অনেক উপায় আছে, অনেক রকম কাউন্সিলিং, অনেক রকম সেশনস, অনেক কিছু, অনেক গাইডেন্স থাকে। যাই হোক, তো আমি যখন সায়েন্স নিলাম তখন আমার রেজাল্ট অনেক মানে খারাপ হয়েছিল। আচ্ছা তখন আমি রিয়েলাইজ করি যে না, এটা আমার জন্য মানে আমার ক্ষেত্রে আরেকটা ব্যাপার খুব প্রযোজ্য, যেটা আমার করতে ভালো লাগে না সেটা আমি করতেই পারি না। মানে আমি একদম ছেড়েই দিই, মানে আমার দ্বারা হবেই না, আমি একদম ছেড়ে দিই। আরো একটা বিষয়, তোমাকে বাড়ি থেকে প্যারেন্টস বা কেউ চাপিয়ে দেয়নি কিছু, এটা বলতে চাইছি। না, কোনোদিনই না, কোনোদিন। সায়েন্সটাও কি নিজের ইচ্ছাতে নিয়েছিলে? এটা নিতেই হবে, তোমাকে আচ্ছা ডাক্তার হতেই হবে না, তুমি যেটা হও, কিন্তু যেই স্ট্রিমে যাও সেই স্ট্রিমে নাম করো। দ্যাট ওয়াজ দেয়ার পয়েন্ট, ঠিক, যেই স্ট্রিমে যাও সেই স্ট্রিমে তুমি সব থেকে সেরা হও। আচ্ছা এটাই ওদের পয়েন্ট ছিল সবসময়। কিন্তু সেটা যা খুশি হতে পারে, এমন কোনো কিছু মানে তুমি নাচো গান করো তাও সেই স্ট্রিমে সেরা হও, মানে এইটা ব্যাপার ছিল, মানে সেটা তোমার মন দিয়ে করো, যেটাই আজকে করো। সেইটাই মনে হয় ফল পেলো, যে আমরা তোমার মধ্যে কোথাও যেন একটা আমি বিভূতিভূষণের দুর্গাকে পাই। ওই সেই ছুটে যাওয়া মেয়েটি, ওই দামাল মেয়েটি যাকে পাই আমরা। আমাদের টিচিং লাইনে একটা কথা আছে যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে একটা অপু, একটা দুর্গা তৈরি করো। তো আমরা চেষ্টা করি অপুর মতো ভাবুক, অপুর মতো মানে এত সৃজনশীল ভাবনা, আর দুর্গার মতো ওই রকম বর্তমানকে নিয়ে ছুটে চলো। তোমার মধ্যে সেরকম একটা জিনিস পাচ্ছি। আর একটা বিষয় এখানে বলবো, তোমার বাবা একজন বিখ্যাত সাহিত্যিক, মৃগাঙ্ক ভট্টাচার্য। এটা আজকে সোশ্যাল মিডিয়া আমি স্বীকার করছি বলতে, যে রেশ ভট্টাচার্যকে আমি গদাই বণিক কিন্তু মৃগাঙ্কদার মেয়ে হিসেবে চেনে নি। রেশের প্রথম যখন ভিডিওটা আসলো আমার কাছে, তখন আমি যখন দেখলাম যে কন্টেন্ট ক্রিয়েটার রেশ ভট্টাচার্য, আজ স্টান্ট যে কি সুন্দর করে মেয়েটা বললো। তার বেশ বহুদিন পর আমি জানলাম মৃগাঙ্কদার মেয়ে তুমি। তো বাবার পরিচয়ের বাইরে তুমি নিজের এক্সিস্টেন্স অন্তত আমার কাছে তৈরি করেছো। আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতে কেমন লাগে? না, এটা অ্যাকচুয়ালি টু বি অনেস্ট এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল। হুম, অনেকেই জলপাইগুড়ি জানে যে আমি মৃগাঙ্ক ভট্টাচার্যের মেয়ে। হুম, এবার সেটার জন্য আমার অনেক অ্যাডেড বেনিফিটস পাওয়া সম্ভব হয় অনেকভাবে। কিন্তু আমি কোনোদিনও চাইনি, এখনো কোনোদিনও চাই না যে বাবার জন্য বেনিফিটস পেয়ে আমি আগাচ্ছি, সেইভাবে আমি কোনোদিনও দেখতে চাই না। তো আমি একটা শর্ট ফিল্ম করেছিলাম, হুম, তখন যেহেতু আমি বাবার গল্প নিয়ে কাজ করেছিলাম এবং বাবার মেয়ে, তাই জন্য আমাকে অনেকে অনেক এক্সট্রা ভালোবাসা দিয়েছিল। তখন মানে কোথাও গিয়ে এটা ফিল হয়েছিল যে
বাবা যদি মানে আমার বাবা যদি মৃগাঙ্ক ভট্টাচার্য না হতো ঠিক তাহলে হয়তো এই জিনিসটা আমি পেতাম না। ঠিক। তো আই হ্যাভ টু মেক আ প্লেস অফ মাই ওন, যাতে রেশ ভট্টাচার্যগুলোকে আলাদা করে চেনে। তো তখন আমি এই ক্যারিয়ারটা যখন চুজ করলাম, অবশ্য এটা আমি ওইভাবে করিনি যে আমি এই পথে এভাবে ডাইরেক্টলি আসবো। আমার মানে প্রোডাকশনের কাজের উপর খুব ইন্টারেস্ট ছিল কলেজ লাইফ থেকে। তো তারপর যখন ওই ফিল্মটা করলাম, ধীরে ধীরে আমাকে অনেকজন বললো আমার ফ্রেন্ড সার্কেলে যে তুই কর না, এরকম তো অনেকে করে, তুই একটা দিয়ে শুরু কর, দেখ লোকে ভালোবাসছে কি, মানে মানুষের কি মতামত হচ্ছে সেটা একদম। দেখ। তো ফার্স্ট কাজটা যখন করেছিলাম সেটা আমি নিজে পয়সা দিয়ে করেছিলাম। আচ্ছা ফার্স্ট কাজটা নিজে পয়সা দিয়ে করেছি। তারপরে আমি অবাক হয়ে গেলাম যে মানুষের আমাকে এত ভালোবাসা দিচ্ছে, হুম। যে সত্যি কি তাহলে আমি মানে কিছু পারছি করতে। তখন ধীরে 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 নিজেকে আরো কনফিডেন্স বাড়লো। হ্যাঁ কনফিডেন্স পেলাম এবং নিজেকে আরো ঘষে মেজে আর একটু বেটার হওয়ার চেষ্টা করে করে এই। তোমার প্রথম থেকে হলি চাইল্ড? হ্যাঁ হ্যাঁ, আমার একদম কেজি ক্লাস থেকে কেজি থেকে 12? 12 পর্যন্ত হয়েছে। তারপরে হলি চাইল্ড পাস আউট হয়ে তুমি গেলে কোথায়? আমি হচ্ছে প্রথমে আমি রাজগঞ্জের নর্থ বেঙ্গল সেন্ট জেভিয়ার্স কলেজে পড়তাম। ফার্স্ট আর সেকেন্ড ইয়ার আমি কি ওখানে নিয়ে ছিলাম, পড়তে ওখানে? ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স। হ্যাঁ, আছে। এবার আমি ওই তো বললাম যেহেতু সায়েন্স আবার একদম ভালো লাগতো না, যাই হোক, তখন আমি ইংলিশ অনার্স। ইংলিশ অনার্সে গেলে তারপরে ওখানে কয় বছর পড়লে? আমি ওখানে ফার্স্ট আর সেকেন্ড ইয়ার পড়েছিলাম। এবার সেই সময় আমার শরীর খুব খারাপ হয়ে যায়, তো কিছু রিজনস এর জন্য আমাকে ট্রান্সফার নিয়ে চলে আসতে হয় এই কমার্স কলেজ, এসি আচ্ছা, কমার্স কলেজ। আচ্ছা। তো আমি সেকেন্ড ইয়ারের হাফ আর থার্ড ইয়ারটা এখান থেকে মানে অনার্সটা কন্টিনিউ হলো? কন্টিনিউ হলো। আচ্ছা, মানে আচ্ছা। ওখান থেকে শারীরিক বিষয়ে হেলথ প্রবলেমস এর জন্য আচ্ছা, ট্রান্সফার নিয়ে আমি চলে এসেছিলাম। তো সেকেন্ড ইয়ারের অর্ধেকটা আর থার্ড ইয়ারটা এখান থেকে কমপ্লিট করি। মানে তার মানে তুমি কমার্স কলেজে পড়েছো? হ্যাঁ পড়েছি। আচ্ছা আচ্ছা। আর তারপরে ওখান থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর? গ্রাজুয়েশন কমপ্লিটে তো অবভিয়াসলি এবার আমার ইংলিশ সাবজেক্টটা আমার খুব ফেভারিট, তো ভালো মার্কস পেলাম। এবার আর পড়তেও খুব ভালো লাগতো কমার্স কলেজে। মানে আমি যখন পড়তাম আমার টিচার্সরা খুব ভালোবাসতো, আমার আনসার গুলো আচ্ছা, বেশ আচ্ছা। দেখে একটু বলতো যে বাহ ভালো এই ওই। তো এটা আমার মানে ওই আমার লিটারেচারের প্রতি সবসময় একটা ভালোবাসা ছিল। তারপরে যখন পাস করলাম, ওই বললাম যে আমার প্রোডাকশনের কাজ বা বিহাইন্ড দ্য ফিল্ম বা মুভিজ, এটার বিহাইন্ড দ্য সিনস যে কাজগুলো থাকে সেটার প্রতি একটা মানে টান ছিল। আচ্ছা। তো বা ফিল্মস বলতে পারো, ইভেন্টস বলতে পারো, অল অফ দিস, এই জনরাটা, এটার পেছনে একটা ভালোবাসা ছিল। তো তখন আমি রিসার্চ করে দেখতে পারলাম যে অ্যামিটি ইউনিভার্সিটিতে একটা কোর্স হয়, মানে ওয়েস্ট বেঙ্গলে খালি একটাই কলেজে ওই কোথায় কোর্সটা হয়, কলকাতা। কলকাতা। আচ্ছা। হ্যাঁ, ওখানে ওই আমি পোস্ট গ্রাজুয়েট ওখান থেকে করেছি। ওই স্ট্রিম নিয়ে? না, পাবলিক রিলেশন মানে পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, পিআর যেটা আমি এখন করি, আচ্ছা তো ওটা নিয়েই কোর্স করি। পিআর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে কোর্সটা করেছি ওখান আচ্ছা। থেকে। আর 2 বছর? হ্যাঁ 2 বছর। আচ্ছা। আর তো- তারপর? এই তো। আচ্ছা, তারপর তুমি জলপাইগুড়ি চলে আসলে? হ্যাঁ, এবার আমি যখন কলকাতায় ছিলাম তখনই আমি এই কাজটা শুরু করি জলপাইগুড়িতে করা। এবার ধীরে ধীরে তোমার যখন দেখলাম যে সবাই এত ভালোবাসছে, আর ওখানে যে ডেস্ক জব গুলো পাচ্ছিলাম না, আমার মনে হচ্ছিল আবার বেঁধে যাব এরকম, এই 9 to 9 জব করব বসে বসে, মানে আগেন ওই মানে এই এমন কাজ যেটা আমি করবো যেটা করে আমি ভালোই লাগছে না, সেটা আমি করতেই চাই। তো যখন আমি দেখলাম যে এটা করে একটা সোর্স অফ ইনকামও হচ্ছে, প্লাস মানুষে ভালোবাসছে, ঠিক আছে এক্সট্রা খাটনি আমাকে করতে হচ্ছে অনেকটাই, তবে যেই খাটনি করে আমার নিজের মন শান্তি পায় সেই খাটনি আমি করতে রাজি। তো হ্যাঁ, এটাই তারপরে মানে কলকাতায় পড়াকালীনই তুমি এখানে ইভেন্ট হ্যাঁ